বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব পুঁইমাচা গল্পের তৃতীয় পর্বের আলোচনা, এবং এই গল্পের শেষ অংশটুকু আজকে আমরা সহজ সরল ভাষায় সুন্দরভাবে লাইন ধরে ধরে ব্যাখ্যা করব, এবং সেই সঙ্গে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে আসতে পারে তোমাদের পরীক্ষায় সেগুলো আমরা আলোচনা করে নেব। যাই হোক বন্ধুরা, যারা প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের কিন্তু এই গল্পটি আরও বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের এই প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ও এছাড়াও বিড়াল প্রবন্ধ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, এগুলো কিন্তু তোমরা গিয়ে দেখে আসতে পারো, এবং তোমাদের সিলেবাস কিভাবে পরিবর্তন হচ্ছে, সিলেবাস কি কি থাকছে, এবং তোমাদের পরীক্ষা সিস্টেম বা কোশ্চেন প্যাটার্ন সব কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই পুঁইমাচা গল্পের যে বাকি অংশ, সেই বাকি অংশটি লাইন ধরে ধরে আলোচনা করব। তার আগে দ্বিতীয় পর্বে আমরা কোথায় শেষ করেছিলাম সেটা একটু জেনে নেব। আমরা দ্বিতীয় পর্বে দেখছিলাম যে খেন্তির বিবাহ হয়ে গেছে, এবং বিবাহর পর তারা যখন শ্বশুর বাড়িতে যাবে, পালকিতে উঠবে, তখন যাওয়ার সময় সে খুব কান্নাকাটি করছিল। মাকে বলছিল যে মা, আষাঢ় মাসে কিন্তু আমাকে নিয়ে এসো, বাবাকে পাঠিয়ে দিও। এবং তখন পাড়া খান দিদি সে একটু ব্যঙ্গ করে বলল যে কেন তোকে আনতে যাবে, আগে তোর ছেলে মেয়ে হবে তারপরে আনতে যাবে, অর্থাৎ তাকে তখন সে খুব লজ্জা পায়, এবং তারপরে সে বলে যে কেন যাবে না, অবশ্যই আমাকে আনতে যাবে। সে একগুঁয়েমি সুরে বলিল, যাবে না বই কি, দেখো তা কেমন না যান। এই পর্যন্তই কিন্তু আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম। এখন আমরা তৃতীয় পর্বের আলোচনায় চলে যাচ্ছি। তৃতীয় পর্ব শুরু করছি। ফাল্গুন চৈত্র মাসের সকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমশক্ত তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী ললাভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। মানে ফাল্গুন চৈত্র মাসে বিকালবেলা উনানের মাচায় রৌদ্রে দেওয়া আমশক্ত তুলতে তুলতে অন্নপূর্ণার মনে একটু হু হু করে ওঠে, অর্থাৎ কোনো কিছু একটা কথা তার মনে পড়ে, সেটা হচ্ছে তার বড় মেয়ে খেন্তির কথা। সেই বড় মেয়ে যেখান থেকে সেখান থেকে এসে লজ্জাহীনার মতন তার মায়ের কাছে হাত পেতে বলতো, মা, ওই কোণার থেকে একটু আমশক্তটা ছিঁড়ে দাও। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঘরের দাওয়া, দাওয়া বলতে বারান্দা, বা দাওয়ায় বসে সহায়রী কার সঙ্গে কথা বলছিলেন? উত্তর, বিষ্ণু সরকারের সঙ্গে। সহায়রী তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ও রকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। অর্থাৎ কোনো একটা কথা তারা আলোচনা করছিল, লেখক মাঝখান থেকে আমাদের এখানে দিয়েছে, সেটা বলছে যে ও ওরকম আমাদের সঙ্গে হবে, যেহেতু আমরা গরিব মানুষ, তাই ওর থেকে ভালো কিছু আর আমাদের জুটবে না। হয়তো এখানে তার যে কন্যার বিবাহ হয়েছিল, আগে একবার বিয়ে থাকা যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, সেই কথাই হয়তো হয়তো তারা আলোচনা করছিল। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন, একটু উবুর হয়ে বসেছিল। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন, অর্থাৎ দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন যেরকম ভাবে রুটি করার জন্য ময়দা মাখানো হয় সেরকম মনে হচ্ছিল। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? বলছে সবসময় তো আর এরকম হয় না, আমি যা দেবো, অর্থাৎ আমার মেয়ের বিয়ের সময় আমি যা দেবো সেটা নগদই দেব। তারপরে জিজ্ঞেস করছে যে তোমার মেয়ের কি হয়েছিল। সহায়রী হুকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলেন?
মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। অর্থাৎ বিয়ের সময় যে পণ দেওয়ার কথা ছিল সেই পণের 250 টাকা এখনো বাকি রয়েছে। তাই খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল যে যদি মেয়েকে নিতে হয় তাহলে আগে ওই পণের 250 টাকা দাও। একেবারে চামার। চামার বলতে এখানে যারা খুব নীচ প্রকৃতির মানুষ, ছেঁচড়া যাকে বলা যায়। তারপর বললাম টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। তখন বিষয়রি বলল, আমি বলেছিলাম যে আমি টাকাটা আস্তে আস্তে দেব। পুজোর তত্ত্ব কম করেও 30টে টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ে নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। অর্থাৎ পুজোর তত্ত্ব মানে পুজোর যে কেনাকাটা সেটা 30 টাকার কম হবে না, এটা সে ভেবে দেখলো। এখান এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে পুজোর তত্ত্ব কত। উত্তর হয়ে যাবে 30 টাকা। এবং তার খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা বিষয়হরির কাছে কত টাকা পণ হিসাবে পেত না, 250 টাকা। এবং তাদের শ্বশুরবাড়ির থেকে কি বলেছিল, মেয়ে আনার কথা বললে বলেছিল যে আগে টাকা দাও তারপর মেয়ে নিয়ে যাও। কাদের উদ্দেশ্যে চামার বলেছিল না, খেন্তির শ্বশুরবাড়ির লোকেদের চামার বলেছিল। কে বলেছিল? বিষয়হরি বলেছিল। আরও প্রশ্ন আসতে পারে যে মেয়ের বৈশিষ্ট্য, অর্থাৎ শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের কি কি নিন্দা উঠিয়েছিল। মেয়ের নিন্দা উঠিয়েছিল মেয়ে ছোট লোকের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, এইসব। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। অর্থাৎ বিষয়হরি পৌষ মাসে দেখতে গিয়েছিল। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে বিষয়হরি মেয়েকে দেখতে কোন মাসে গিয়েছিল। উত্তর পৌষ মাসে। সহায়রি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। অর্থাৎ স্ত্রী অন্নপূর্ণা খুব কান্নাকাটি করছিল, তার জন্য পৌষ মাসে আমি মেয়েকে দেখতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি মেয়ের কি অবস্থা করেছে, খুব খারাপ অবস্থা আর কি। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। অর্থাৎ যে টাকা দেওয়ার কথা ছিল সেই 250 টাকা আনেনি বলে বিষয়হরিকে শুনিয়ে শুনিয়ে শাশুড়ি বলছে যে জেনে শুনে ছোট লোকের সঙ্গে বিয়ে দিলে বা কুটুম্বিতে করলে এরকমই হয়। যেমন বাপ তেমনি মেয়ে, পৌষ মাসের দিন খালি হাতে মেয়ে দেখতে এসছে, এরকমভাবে কথা শোনাচ্ছে আর কি। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। অর্থাৎ বিষ্ণু সরকারকে বলছে, তোমরা তো জানো আমরা ছোট লোক কি বড় লোক। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। বলছে পরমেশ্বর চাটুর্য তার পূর্বপুরুষদের কথা বলছে। সে নীলকুচির আমলে তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। অর্থাৎ তার পূর্বপুরুষদের গৌরবের যে কথা বা আভিজাত্যের যে কথা সেগুলো কিন্তু সে বিষ্ণু সরকারকে মনে করাচ্ছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধ স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বলছে আজ নয় আমি পুরনো, আজ নয় আভিজাত্য আমার আর নেই, এই বলে সে একটু শুষ্ক হাসি হাসল। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। অর্থাৎ বিষয়হরি যে কথাগুলো তার পূর্বপুরুষ সম্পর্কে বলল সেটাকে সমর্থন করে বিষ্ণু সরকার ঘাড় নাড়ল। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে তার বসন্ত হয়েছিল কোন মাসে। উত্তর ফাল্গুন মাসে। এমন চামার বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। অর্থাৎ টালায় এই বিষয়হরির দূর সম্পর্কের একটা বোন আছে, যার সঙ্গে কালীঘাটে পুজো দিতে গিয়ে তার শ্বশুরবাড়ির লোকের দেখা হয়েছিল। এই টালায় সেই বোনের কাছে বসন্ত যখন হয়েছিল মেয়ের, তাকে ফেলে রেখে আসে। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে, বলছে আমাকে একটা সংবাদও দেয়নি, যদি দিত তাহলে আমি গিয়ে তাকে
নিয়ে আসতে পারতাম, দেখতে পাওনি? তখন বিষ্ণু সরকার জিজ্ঞেস করছে মেয়েকে দেখতে পাওনি? তখন বিষয়হরি বলছে না, এমনই চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। বলছে এতটা চামার নিজ প্রকৃতির মানুষ এই খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা, যে যখন তার বসন্ত হয়েছে তখন তার গায়ের থেকে সোনার গয়নাগুলো খুলে তাকে টালায় ওই বোনের বাড়িতে রেখে এসছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? বলছে বেলা হয়ে গেল, এখন চলো। চার বলতে মাছ ধরার যে একটা যন্ত্র, ঘুনি বা চারও বলতে পারে, বা অনেকে বলে গ্রামের যারা ঘুনি বা চারও পাতে তারা তোমরা দেখেছো। তখন জিজ্ঞেস করছে যে চার কি ঠিক করেছো? পিঁপড়ে টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। বলছে মুড়ির চার পিঁপড়ে টোপ দিলে তো সুবিধার হবে না, তার জন্য চারটা ঠিক করতে হবে, এ কথা মনে করিয়ে দিল আর কি। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। বলছে এর মধ্যে কয়েক মাস কেটে গেছে, পৌষ পার্বণ আবার চলে এসছে। এবার পৌষ পার্বণ বলতে তোমরা সকলেই জানো, পৌষ মাসের যে শেষের দিন, পৌষ সংক্রান্তি, যেদিন বিভিন্ন গ্রামগঞ্জের বাড়িতে পিঠে পুলি বিভিন্ন রকম আয়োজন করা হয় এবং মেলা হয় বিভিন্ন জায়গায়, একে পৌষ পার্বণ বলা হয়। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। বলছে পৌষ মাসে এবার এত শীত পড়েছে যে এরকম শীত তারা তাদের যে যতদিন জ্ঞান হয়েছে সেই জ্ঞান অবস্থায় এখনো পর্যন্ত দেখেনি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। অর্থাৎ সরু চাকলি পিঠে করার জন্য চালের গুঁড়ো তৈরি করছে অন্নপূর্ণা। এখানে প্রশ্ন আসতে পারে যে কোন পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো তৈরি করছে? উত্তর হয়ে যাবে সরু চাকলি পিঠে। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। কারা উনুনের পাশে বসে আগুন পোহাইতেছিল? না, পুটি ও রাধি, বিষয়হরি ও অন্নপূর্ণার মেজ ও ছোট মেয়ে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, আর একটু জল দিতে হবে। এ কথা কে বলল? উত্তর রাধি। অত ঘন করে ফেললে কেন? এ কথা কে বলল? না, রাধি। পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? এ কথা কে বলেছিল? কাকে বলেছিল? উত্তর পুটি বলেছিল অন্নপূর্ণাকে। ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। দোলাই বলতে যে তার গায়ে চড়ানো যে চাদর ছিল সেটার কথা বলা হচ্ছে, সেটা খুব আগুনের কাছে গেছে, তাই এই পুটি মাকে বলছে যে দেখো মা, রাধি কোথায় তার দলাটা উঠিয়েছে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। অর্থাৎ আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এ কথা কে কাকে বলেছিল? উত্তর অন্নপূর্ণা বলেছিল তার ছোট মেয়ে রাধিকে। দেখো, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, বা প্রত্যেকটা লাইন তুলে দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ দিতে পারে। তাই প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা যত্ন সহকারে দেখো এবং বারবার করে পড়ো, বারবার করে ভিডিওগুলি চালিয়ে শোনো। ভালো না লাগলে তোমরা ভিডিওটি পাশে রেখে চালিয়ে চালিয়ে শোনো। যখন কারেন্ট থাকছে না, যখন পড়তে ভালো লাগছে না, যখন শরীর খারাপ, তখন তোমরা পাশে ভিডিওটি চালিয়ে বারবার এই কথাগুলো শোনো, তাহলে কিন্তু তোমাদের এগুলো আত্মস্থ হয়ে যাবে। তাহলেই তোমরা এই গল্প থেকে যে কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে আসতে পারবে পরীক্ষায়। গোলা তৈয়ারি হইয়া গেলে খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। অর্থাৎ পিঠে বানানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি অন্নপূর্ণা অ্যাপ্লাই করলো। প্রথমে কি করলো? গোলা তৈরি হলো, তারপরে গোলা আগুনে দিল, অন্নপূর্ণা গোলা ঢালিল আর মুচি দিয়ে চেপে ধরলো, যেটা পিঠে দিয়ে ঢাকতে হয় আর কি। দেখতে দেখতে সেই পিঠেটা আস্তে আস্তে ফুলে উঠল। পুটি বলিল, মা দাও প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। সারা ষষ্ঠী হচ্ছে এই যে পৌষ পার্বণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হিন্দু ধর্ম অনুযায়ী যে সারা ষষ্ঠীকে প্রথম পিঠেটা দিতে হয়, অর্থাৎ তার উদ্দেশ্যে তাকে নিবেদন করে পিঠেটা ফেলে দিতে হয়। সে মানে আমাদের ধারণা যে সেই সারা ষষ্ঠী এই পিঠেটা খেয়ে নেয়, অর্থাৎ তাকে নিবেদন করেই আমাদের পরের পিঠেগুলো
খেতে হয়, প্রথম পিঠেটা এই দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। এরকম একটা প্রাচীন রীতি আমাদের চলে আসছে এখনো পর্যন্ত, আমাদের গ্রামগঞ্জে এখনো কিন্তু অনেক বাড়িতে এটা আমরা করে থাকি, আমাদের বাড়িতেও আমরা এটা করে থাকি। যাই হোক, অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল, বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো, জলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। কিসের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রয়েছে? না, জলো সাদা ফুলের মধ্যে। পুটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইলা। পুটি পিঠেখানা জোর করিয়া হুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলেমানুষ পিছু হাঁটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। অর্থাৎ যখন ফেলে দিল, তারপরে এই বাঁশবনের নিস্তব্ধতা দেখে একটু ভয় পেল, ভয় পেয়ে সে তাড়াতাড়ি করে তারা দুজন মানে বাড়িতে ঢুকে পড়ল এবং দরজা দিয়ে দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল, পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে, রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল, তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। অর্থাৎ তারা যখন পিঠে খাবার জন্য কলাপাতা চিরতেছিল, তখন অন্যমনস্কভাবে হঠাৎ করে পুটির মনে পড়লো তার দিদির কথা, এবং দিদি যে পিঠে খুব ভালোবাসতো সে কথা সে মুখ ফুটে বলে ফেলে। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। অর্থাৎ সেই খেন্তি নিজের হাতে যে পুঁই শাকটা লাগিয়েছিল সেটা এখন অনেক বড় হয়েছে এবং মাচা জুড়ে সেটা অবস্থান করছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। অর্থাৎ খেন্তি যে একটা চারা পুঁই শাক লাগিয়েছিল, সেই পুঁই শাকের চারা এখন অনেক বড় হয়েছে, সেই চারা মাচা জুড়ে অবস্থান করছে, কিন্তু মাচায় সব পুঁই শাকের এত বিস্তার হয়েছে যে মাচায় ধরছে না, তাই তার সবুজ কচি কচি ডগাগুলো মাচার চারিদিকে ঝুলছে এবং সেগুলো দেখতে খুবই সুপুষ্ট, অর্থাৎ খুব সুন্দর। এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের আজকের যে পুঁই মাচা গল্প, সেই গল্পটা শেষ হলো। তাহলে আমরা এই গল্পে যেটা দেখলাম, বিভিন্ন গ্রামগঞ্জের যে ছোট ছোট বিষয়গুলো, পৌষ পার্বণের যে অনুষ্ঠান, মেটে আলু চুরি করা, খেজুর গাছের রস আনার গল্প, পুঁই শাকের প্রতি ভালোবাসা টান, গ্রামের যে পল্লী প্রকৃতি, সেই সমস্ত কিছু আমরা কিন্তু গ্রামের যে রীতিনীতি, গ্রামের মানুষের যে অন্ধবিশ্বাস, যে কুসংস্কার, যে পণ প্রথা, সেই বিবাহের পর মানুষের বা মেয়েদের জীবনের যে পরিবর্তন এবং তারা কতটা পরিবর্তন হয়ে যায় এবং শ্বশুর বাড়ির থেকে কতটা তারা লাঞ্ছিত অপমানিত হয় এবং অবহেলা পায়, অযত্ন পায়, এইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আর এই গল্পে আমরা যেটা আমাদের সবার মনে একটা দাগ রেখে গেল, সেটা হচ্ছে খেন্তির মৃত্যু। খুবই করুণ একটি কাহিনী আমরা বলতে পারি এটাকে, বা সকলের হৃদয়ে একটা ছাপ রেখে গেল। কারণ এই অল্প বয়স্ক মেয়েটি যে সবসময়
যে যা বলতো সেটা শুনতো এবং খেতে পছন্দ করতো, সেই মেয়েটি কিভাবে অকালে অবহেলার কারণে, বিয়ের পরে সে অবহেলা অত্যাচারের কারণে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো, সেই করুণ কাহিনী আমরা কিন্তু দেখতে পেলাম। আর যেহেতু গল্পটা প্রথম থেকেই পুঁই শাককে কেন্দ্র করে এবং লাস্টেও আমরা পুঁই মাচা দেখতে পেলাম, আর খেন্তি যে প্রধান চরিত্র এই গল্পের, সেও পুঁই শাকটা খেতে খুব পছন্দ করত, তাই এই গল্পের যে নামকরণ পুঁই মাচা, সেই নামকরণটা যথার্থ এবং সার্থক হয়েছে বলে আমার মনে হয়। আর এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে আমি তোমাদেরকে স্ক্রিনে দিচ্ছি, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা তোমাদের খাতায় নোট ডাউন করে নাও, অথবা ভিডিওটি পজ করে তোমরা সেগুলো লিখে নাও। যাই হোক বন্ধুরা, প্রথম পর্বের এবং দ্বিতীয় পর্বের ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো, তাহলে আমি আবারও তোমাদের অনুরোধ করছি, অবশ্যই তোমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখে নিও, তারপরে আবার এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের এই গল্পটা পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। এবং বারবার যদি এগুলো তোমরা মাঝে মাঝে দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই গল্পটা আত্মস্থ হয়ে যাবে। আর এখান থেকে যত প্রশ্নই আসুক না কেন, আর তোমাদের বলে রাখি, এই গল্প থেকে কিন্তু তোমাদের 8টি এমসিকিউ থাকবে প্রথম সেমিস্টার পরীক্ষায়, তাই 8 নাম্বার 40 মার্কের মধ্যে কিন্তু 8 নাম্বার এই গল্প থেকেই থাকছে। তাই তোমাদের কাছে এই গল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বারবার এই ভিডিওগুলো দেখো, এবং যে প্রশ্নগুলো আমি বলছি প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়ো এবং শোনো, তাহলেই এই গল্প থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে এবং এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও ও শিক্ষা সংক্রান্ত নানান তথ্য জানার জন্য। আর লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না, এখনই একটা লাইক করে দাও। এবং তোমাদের জন্য আজকে আমি দুটো প্রশ্ন এখান থেকে দিচ্ছি, সেই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই গল্পের লেখক কে, আর এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, এই দুটো প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।